আপনি কি জানেন প্রতিদিন কেউ না কেউ আপনাকে কন্ট্রোল করছে? আপনার চিন্তা, আপনার সিদ্ধান্ত, এমনকি আপনার অনুভূতিও। আর মজার ব্যাপার হলো আপনি তার টেরই পান না, কারণ তারা ডার্ক সাইকোলজির মাস্টার। এটা এমন একটা সাইকোলজিক্যাল গেম যেখানে আপনি কখন শিকার হয়ে গেলেন নিজেও জানেন না। আপনার বস কি আপনার দুর্বলতা বুঝে আপনাকে ব্যবহার করছে? কোনো আত্মীয়, বন্ধু বা পার্টনার কি আপনার অনুভূতিগুলো নিয়ে খেলা করছে? নাকি আপনি নিজেই এই টেকনিকটা শিখে আপনার জীবনে একটা নতুন মোড় আনতে চান? আমি অভি, আপনারা শুনছেন অডিয়াস। আজকে এই ভিডিওতে আমরা জানবো উইলিয়াম কপারের কিছু কথা, বেস্ট সেলিং বই ডার্ক সাইকোলজি আর ম্যানিপুলেশনের এমন কিছু রহস্য যা আপনার চিন্তা করার ধরনটাই বদলে দেবে। তো আপনি যদি চান কেউ আপনাকে ম্যানিপুলেট করতে না পারে, বা আপনি নিজেই হতে চান একজন মাইন্ড মাস্টার, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ যা জানবেন তা হয়তো আপনার পুরো জীবনটাই বদলে দেবে। পার্ট 1, ডার্ক সাইকোলজি কি? ভাবুন তো, কেউ হাত তুলো না চেঁচিয়ে আপনাকে দিয়ে এমন কিছু কাজ করিয়ে নেয় যা আপনি আপনার নিজের মর্জিতেও কখনো করতেন না। আপনি ভাবছেন আপনি নিজেই সেটা করছেন। এটা কি বলে ডার্ক সাইকোলজি। ডার্ক সাইকোলজি কোনো জাদু নয়, এটা একটা মানুষের মস্তিষ্কের সবচেয়ে গোপন ও শক্তিশালী একটি কলা। এটা একটা সাইকোলজিক্যাল অস্ত্র যার মাধ্যমে কেউ কারো চিন্তা, অনুভূতি আর সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারে। এটা সাধারণ সাইকোলজির মতো সাহায্য করার জিনিস নয়, বরং এটি ম্যানিপুলেশন, কন্ট্রোল, মিথ্যা বলা আর প্রভাব বিস্তারের অন্ধকার দিক। উইলিয়াম কপার এই বইতে বলেন যে প্রতিটি মানুষের ভিতর একটা ডার্ক স্কিল থাকে, কিন্তু কিছু মানুষ এগুলো এত সূক্ষ্মভাবে ব্যবহার করে যে সামনে থাকা মানুষ টেরও পায় না যে সে কন্ট্রোলের মধ্যে আছে। ডার্ক সাইকোলজি কার জন্য বিপজ্জনক? যারা সহজেই আবেগপ্রবণ হয়ে যায়, যারা না বলতে পারে না, যারা ভ্যালিডেশনের দরকার পড়ে, যারা সবাইকে খুশি রাখতে চায়। এইসব মানুষকে ম্যানিপুলেট করা খুব সহজ এবং প্রায়শই তাদের ম্যানিপুলেট করে বস, পার্টনার, বন্ধু, আত্মীয় বা কখনো কখনো অপরিচিতরাও। প্রশ্ন ওঠে, এটা কে ব্যবহার করে? নার্সিসিস্ট, যারা নিজেদের সবকিছু মনে করে, সোসিওপ্যাথ আর সাইকোপ্যাথ, যারা মানুষের আবেগের সুযোগ দেয়, সেলসম্যান, মার্কেটার, যারা তোমাকে বিশ্বাস করিয়ে দেয় যে কোনো জিনিসের তীব্র প্রয়োজন বোধ করা, রাজনীতিবিদ, ধর্মগুরু, লিডাররা, যারা জনতাকে নিয়ন্ত্রণে রাখে। তবে থামুন তো, ডার্ক সাইকোলজি শুধু নেতিবাচক কিছু নয়। যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে আপনি নিজেকে ম্যানিপুলেশনের থেকে বাঁচাতে পারেন, অন্যদের মিথ্যা চিনতে পারেন আর আপনার যোগাযোগকে এত শক্তিশালী করতে পারেন যে মানুষ মনোযোগ দিয়ে শোনে। তাহলে এখন প্রশ্ন হলো, আপনি কি এর জন্য প্রস্তুত? এই রহস্যময় উন্মোচনের জন্য যা শতাব্দী ধরে কেবল নির্বাচিত কিছু মানুষই জানত? কারণ পরের অংশে আমরা আলোচনা করব ম্যানিপুলেশনের 7টি ঝুঁকিপূর্ণ টুলস, যেগুলি আপনি যদি চিনে নিতে পারেন তাহলে কেউ আপনাকে নিজের হাতের মুঠোয় রাখতে পারবে না। পার্ট 2, ম্যানিপুলেশনের 7টি ঝুঁকিপূর্ণ টুলস। উইলিয়াম কপার বলেন, ম্যানিপুলেশন একটা আর্ট, আর এর শিল্পীরা এত চালাক হয় যে সামনে থাকা মানুষ বুঝতেই পারে না যে সে কোনো জালের ফাঁদে আটকে পড়েছে। এখন আসি সেই 7টি ঝুঁকিপূর্ণ টুলসের কথায় যা দিয়ে এই শিল্পীরা কাজ করে। প্রথমটা হলো গ্যাস লাইটিং। এই টুলস আপনাকে নিজের উপর সন্দেহ করতে বাধ্য করে। ধরুন আপনি কিছু দেখেছেন বা শুনেছেন, কিন্তু সামনে থাকা ব্যক্তি বারবার বলে, তুই কি পাগল হয়ে গেছিস? এমনটা কিছুই তো ঘটে নাই। ধীরে ধীরে তোমার মনে হতে থাকে যে তুমি ভুল করছো। গ্যাস লাইটিং এর উদ্দেশ্য হলো তোমার বাস্তবতা নড়বড়ে করে দেওয়া, যাতে তুমি পুরোপুরি সেই মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়ো। 2, গিল্ট ট্রিপিং। গিল্ট ট্রিপিং মানে তুমি আমাকে কত কষ্ট দিলে, তুমি সত্যি বদলে গেছো। এভাবে তোমাকে যদি বলা যায় তাহলে তুমি নিজেকে দোষী মনে করায়, যাতে তুমি সবার কথা মানো। ট্রিকটা হলো তোমার ভিতরের ভালোকেই তোমার বিরুদ্ধে ব্যবহার করা হয়। 3, সাইলেন্ট ট্রিটমেন্ট। সাইলেন্ট ট্রিটমেন্ট মানে কেউ তোমাকে হঠাৎ উপেক্ষা করা শুরু করলে, কথা বলা বন্ধ করে দিলে, এটা তোমার ভিতর থেকে ভেঙে দিচ্ছে। এটা একটা শাস্তি, কিছু বলে যাতে তুমি ভয় পাও আর নিজের ভুল স্বীকার করে মাথা নত করো। লাভ বোমিং, এটা সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা এমন টেকনিক। শুরুতে এত ভালোবাসা, এত প্রশংসা, এত উপহার যে তুমি ওসবের মধ্যেই হারিয়ে যাও। তারপর ধীরে ধীরে নিয়ন্ত্রণ শুরু হয়। তুমি শুধু আমারই, তোমার আর কারো দরকার নেই, আমার ছাড়া তুমি কিছু না। 5, প্রজেকশন। নিজের ভুল তোমার উপর চাপানো। ধরো সামনে যে তোমাকে ধোকা দেয় কিন্তু বলে, তুমি তো সব সময় ফোনে থাকো, তোমার উপর কিভাবে ভরসা করব? ম্যানিপুলেটররা তাদের ময়লা কাজ তোমার উপর চাপিয়ে দেয়। 6, ফিয়ার। 6 ফিয়ার অ্যাপিল মানে হলো ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করা। যেমন, তুমি যদি তোমার কথা না মানো, আমি নিজেই নিজেকে ক্ষতি করে ফেলবো, বা তুমি যদি এটা না করো সবকিছু নষ্ট হয়ে যাবে। এগুলো ভয়ের তলোয়ার দিয়ে তোমার স্বাধীনতা কেটে ফেলার চেষ্টা। আর যখন তুমি এসব ভয় থেকে ক্লান্ত হয়ে সম্পর্ক ভেঙে দাও, তখনই সেই মানুষটা হঠাৎ ফিরে আসে, ভালোবাসা আর দুঃখিত মনে করে, যেন কিছুই হয়নি। বলে, তোমাদের ছাড়া আমি বাঁচতে পারছি না। তারপর আবার এইসব একই চক্র শুরু। ভাবো তো, তোমার জীবনে কখনো এসব যন্ত্রপাতি তোমার উপর ব্যবহার হয়েছে কিনা? আপনি হয়তো জানেন না, কিন্তু অজান্তেই এই টুলগুলো ব্যবহার করছেন। ডার্ক সাইকোলজি শুধু অন্যদের বুঝতে সাহায্য করে না, নিজেকেও চিনতে শেখায়।
পার্ট 3, মাইন্ড কন্ট্রোল কিভাবে কাজ করে। আপনি কি কখনো ভেবেছেন কোনো জিনিস দেখে আপনি কিনলেন অথচ আসলে আপনার দরকার ছিল না, অথবা কেউ একজন বারবার একই কথা বলল আর আপনি শেষে মানতে বাধ্য হলেন? এটাই মাইন্ড কন্ট্রোল। উইলিয়াম কপার বলেন, মাইন্ড কন্ট্রোল শুরু হয় বিশ্বাস থেকে, আর যখন ট্রাস্ট তৈরি হয়ে যায় তখন খেলা শুরু হয়। মাইন্ড কন্ট্রোল কিভাবে হয়? মাইন্ড কন্ট্রোল কোনো জাদু নয়, এটা একটা সায়েন্টিফিক প্রসেস। এতে 3টে মেন স্টেপ আছে। প্রথমে ট্রাস্ট তৈরি করা। প্রথমে তাদের হৃদয়ে জায়গা করে নেয়, তার আপনাকে বোঝে, সহানুভূতি দেখায়, আপনার কথা শোনে। আপনি মনে করেন এই মানুষটা সত্যি আমাকে বুঝতে পারছে, কিন্তু আসলে তারা আপনার ভেতরে চাহিদা, ভয়, দুর্বলতাগুলো বুঝে ফেলছে। তারা আপনার ইউজার ম্যানুয়াল পড়ছে। তারপর দ্বিতীয় ধাপে ইনফরমেশন ইনজেকশন দেয়, আইডিয়া প্ল্যান্ট করে। এখন তারা সাবলীলভাবে আপনার চিন্তাধারায় ঢুকে পড়ে, পরিবর্তন আনে। একটা ছোট্ট কথা বারবার বলা হয়, হয়তো তুমি ততটা স্মার্ট নাও, সবাই তোমাকে নিয়ে মজা করছে, কিন্তু শুধু আমি তোমার পাশে আছি। পৃথিবী অনেক খারাপ, কিন্তু আমি তোমার সাথে আছি। ধীরে ধীরে তুমি ভাবতে শুরু করো যা তারা চায়। এখন তারা তোমাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা তাদের ফায়দা করে। তোমাকে এটা করতেই হবে, না হলে আমি চলে যাব। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমার কথা মানো, তারপর সব ঠিক হয়ে যাবে। তোমার মনে হবে যে এটা তোমার নিজের সিদ্ধান্ত, কিন্তু আসলে ওরা আপনার মস্তিষ্ক রিমোট দিয়ে চালাচ্ছে। রিয়েল লাইফে সেক্টে গিয়ে মানুষদের ব্রেন ওয়াশ করে জঙ্গি বানানো হয়। কল সেন্টারে স্ক্যামে ভয় দেখিয়ে ব্যাংকের ওটিপি ছিনিয়ে নেওয়া হয়। টক্সিক সম্পর্কগুলোতে পার্টনার গিল্ট আর ভয় দিয়ে নিয়ন্ত্রণ করে। সায়েন্টিফিক দিক থেকে মস্তিষ্ক কিভাবে কাজ করে? আমাদের মস্তিষ্ক বারবার কোনো কিছু শুনলে তা সত্যি মনে করতে শুরু করে। অনুভূতি, বিশেষ করে ভয় আর ভালোবাসা, আমাদের যুক্তি ভাবনাকে বন্ধ করে দেয়। যখন আপনি কাউকে বিশ্বাস করেন তখন আপনার মস্তিষ্ক ক্রিটিক্যাল থিঙ্কিং বন্ধ করে দেয়। এটাই কারণ যে মাইন্ড কন্ট্রোলের প্রভাব এত গভীর হয়, কারণ আপনি নিজেকে বোকা মনে করেন না। আমি মনে করি আমি সবসময় ভুল সিদ্ধান্ত নিই। এমন হতে পারে না যে কেউ আপনার মস্তিষ্ক দিশা ঠিক করছে। এখন প্রশ্ন হলো, আপনি কি আপনার মস্তিষ্ককে অন্যদের কন্ট্রোল থেকে বাঁচাতে পারবেন? হ্যাঁ, একদম পারেন। আর এর জবাব পাবেন পার্ট 4-এ। গ্যাসলাইটিং হলো সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানোর একটা ভয়ঙ্কর কৌশল। কারণ এই কৌশল দিয়ে মানুষ আপনার বাস্তবতাকেই মুছে দেয়। আপনি যদি সত্যের মুখোমুখি হতে প্রস্তুত থাকেন তাহলে পরের পর্ব মিস করবেন না। পার্ট 4, গ্যাসলাইটিং, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানোর একটা ঝুঁকিপূর্ণ কৌশল। এখানে নিজেকে সন্দেহ করতে শুরু করাই হচ্ছে মেন প্রশ্ন। জিজ্ঞেস করলো, আমি কি পাগল হয়ে যাচ্ছি? উত্তর এলো, হ্যাঁ, সম্ভবত। এটাই গ্যাসলাইটিং। এটা একটা সাইকোলজিক্যাল যুদ্ধ যা চুপি চুপি তোমার মস্তিষ্ক নষ্ট করে ফেলতে পারে। গ্যাসলাইটিং এর উদ্দেশ্য কি? উইলিয়াম কপার বলেন, গ্যাসলাইটিং শুধু মিথ্যা কথা বলা নয়, এটা কারোর বাস্তবতাকে সিস্টেমেটিকভাবে ধ্বংস করার প্রক্রিয়া। এর লক্ষ্য হলো তোমাকে নিজের উপরে সন্দেহ করানো, তোমার ধারণাগুলো ম্যানিপুলেট করা, আর সর্বশেষে পুরোপুরি ওই ব্যক্তির উপর তোমাকে নির্ভরশীল করে ফেলা যা তোমাকে ধ্বংস করছে। সেটার উপর নির্ভরশীল হয়ে যেও না। গ্যাসলাইটিং কিভাবে কাজ করে? প্রথম ধাপ, অস্বীকার করা। তুমি বলো, তুমি তো কালকে আমাকে অপমান করেছিলে। সে বলে, কি? আমি তো এমন কিছুই করিনি, তুমি তো অনেক বেশি রিয়্যাক্ট করো। দ্বিতীয় ধাপ, ভুল বোঝো না, তোমার স্মৃতিগুলি খুব খারাপ, এমন কিছুই হয়নি। তৃতীয় ধাপ, বিচ্ছিন্ন করা, তুমি কারোর সঙ্গেই কথা বলো না, সবাই তোমার বিরুদ্ধে। চতুর্থ ধাপ, মানসিক দুর্বলতা সৃষ্টি, তুমি পাগল হয়ে গেছো, তোমার ওষুধ খাওয়া লাগবে। ধীরে ধীরে ভুক্তভোগী নিজের সত্যকেও সন্দেহ করতে শুরু করে। ওর মনে হতে থাকে হয়তো সামনে থাকা ব্যক্তি ঠিক বলছে আর আমি ভুল। গ্যাসলাইটিং এর কমন কথাগুলো, তুমি অনেক বেশি ভাবো, এটা সব তোমার মাথার কল্পনা, তুমি সবসময় নাটক করো, তোমার কিছুই মনে থাকে না, তোমার কোনো কথা যুক্তিতেও বসে না। প্রতিবার একটা ছোট্ট খোঁজা, প্রতিবার একটা সত্যের টুকরো মুছে ফেলা। বাস্তব জীবনে উদাহরণ, একটা টক্সিক সম্পর্কে পার্টনার বলে, আমি তোমার জন্য চিৎকার করি, তুমি যদি ঠিক থাকো তাহলে সব ভালো থাকবে। মানে ভুল ওদের, কিন্তু দোষ তোমার। ওয়ার্ক প্লেস ম্যানিপুলেশন বলছে, তোমার পারফরমেন্স তো সবসময় খারাপ ছিল, অথচ তুমি টার্গেটগুলো পূরণ করেছো। ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস কমতে থাকে। 3জন ব্র্যান্ডিং করেও আমরা তোমার জন্য সব করেছিলাম, তুমি তো ঋণাত্মক। বাচ্চাদের দোষারোপে ফেলো যাতে তারা সবসময় মাথা নিচু করে থাকে। গ্যাসলাইটিং এর প্রভাব কি? তুমি নিজেকে সন্দেহ করতে শুরু করো, নিজেকে মূল্যায়ন করাটা ধীরে ধীরে শেষ হয়ে যায়। তুমি মানসিক আর আবেগগত ক্লান্তিতে ভুগতে শুরু করো। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারা বন্ধ হয়ে যায়। তাহলে এর থেকে তুমি কিভাবে বাঁচবেন? বাস্তবতা লিখে রাখো, যা তুমি দেখেছো, শুনলে বা অনুভব করলে তা নোট করো। বিশ্বাসযোগ্য বন্ধুর সাথে কথা বলো। বাইরে থেকে দেখলে সত্যটা স্পষ্ট হয়, সীমানা ঠিক করো। যারা বারবার তোমাকে বাস্তবতাকে চ্যালেঞ্জ করে তাদের থেকে দূরে থাকো। দৃঢ় হও, নিজের অনুভবকে সঠিক মনে করো। হ্যাঁ, আমি এমনটাই অনুভব করছি এবং এটা সত্য। গ্যাসলাইটিং থেকে বাঁচা সহজ নয়, কিন্তু একবার যদি তুমি এটা চিনে ফেলো তাহলে এর জাল থেকে বের হওয়া সম্ভব। এবার পরবর্তী অংশে কথা হবে
এনএলপি আর হিপনোসিস নিয়ে। হ্যাঁ, সেই কৌশলগুলো যার মাধ্যমে মানুষ তোমার অবচেতন মনে প্রবেশ করে তোমার অনুমতি ছাড়াই। পার্ট 5, এনএলপি আর হিপনোসিস, মস্তিষ্কের দরজা খোলার অস্ত্র। আপনি কি জানেন, কেউ বিশেষ কিছু ভাষায় কথা বললেই আপনার চিন্তা, আপনার অনুভূতি, এমনকি আপনার সিদ্ধান্তও বদলে যেতে পারে, কোনো ভয় ছাড়াই, কোনো চিৎকার ছাড়াই, শুধু শব্দের মাধ্যমে। এনএলপি কি? নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। উইলিয়াম কপার বলেছেন, এনএলপি একটা সাইকোলজিক্যাল টুলকিট যার সাহায্যে মানুষের মস্তিষ্ককে রিপ্রোগ্রাম করা যায়। এতে 3টি বিষয় একসাথে কাজ করে। 1, নিউরো অর্থাৎ মস্তিষ্কের স্নায়ুগুলো, আপনার ব্রেন কিভাবে তথ্য প্রক্রিয়া করে। 2, লিঙ্গুইস্টিক ভাষা, কিভাবে তোমার শব্দ তোমার চিন্তাভাবনাকে গাইড করে। 3, প্রোগ্রামিং ফ্রেমওয়ার্ক, পুরনো প্যাটার্ন ভেঙে নতুন প্যাটার্ন বসানোর কৌশল কেমন হয়। ম্যানিপুলেশন, এনএলপি থেকে অ্যাঙ্কারিং টেকনিক। কোনো মানুষ তোমার মধ্যে একটা ইমোশন জাগায়, যেমন খুশি, ভয়, রাগ, তারপর ওই মুহূর্তটাকে কোনো শব্দ বা স্পর্শের সঙ্গে জুড়ে দেয়। পরের বার ওই শব্দ বা ইশারা দেখলেই তুমি ঠিক সেই অনুভূতিটাই পেতে শুরু করো। উদাহরণস্বরূপ, যখন কেউ তোমার পিঠে থাপটা পানি দেয় আর বলে তুমি পারবে, ধীরে ধীরে ওই ইশারাই তোমার মোটিভেশনের ট্রিগার হয়ে ওঠে। এই প্যাটার্ন তোমার চিন্তা বা অনুভূতিকে বদলে দেয়। হঠাৎ করে কোনো তার ছিঁড়ে ফেলা। ধরো তুমি কোনো কথা নিয়ে রাগ করছো আর সামনে থাকা লোকটা হঠাৎ জোরে হেসে ওঠে বা অদ্ভুত কিছু বলে, তখন তোমার মাথা ঘুরে যায়। সেই সুযোগে সে তার কথা ঘুরিয়ে দেয় আর তুমি কোন আপত্তি না করে মেনে নাও। মিরমিং প্রেসিং মানে হলো সামনে থাকা লোকটা তোমার বডি ল্যাঙ্গুয়েজ, টোন আর কথা বলার ধরন নকল করে, যাতে তোমার মনে হয় ও আমার মতোই একজন। যখন বিশ্বাস গড়ে ওঠে, তখন সে তোমার চিন্তায় নিজের আইডিয়া ঢোকায়। এবার কথা বলি হিপনোসিস বা সম্মোহন নিয়ে। হিপনোসিস মানে তোমাকে এতটাই রিল্যাক্সড আর ফোকাসড অবস্থায় নিয়ে যাওয়া, আপনার সচেতনতা দুর্বল হয়ে যায় এবং সাবকনশাস মাইন্ড খুলে যায়। উইলিয়াম কপার বলেন, হিপনোসিস আপনাকে ঘুমোতে দেয় না, এটা আপনার সচেতন মাইন্ডকে ঘুম পাড়ায়। এটা কিভাবে হয়? মাইন্ড কন্ট্রোল হয় হিপনোসিসের মাধ্যমে, একটা গভীর রিল্যাক্সেশনের মতো। যেমন কেউ ধীর স্বরে বলে, শ্বাস নাও, এখন ছেড়ে দাও, ধীরে ধীরে শান্ত হয়ে যাও। 2টা ফোকাসড অ্যাটেনশন, আপনার মন শুধু একটা জিনিসে আটকে থাকে, একটা আওয়াজ, একটা পেন্ডুলাম, একটা ঝকঝকে লাইট। 3টি সে আসেন। তারপর সে বলে, তুমি শক্তিশালী, তুমি ভয়ের উপরে উঠতে পারো, বা তুমি আমার কথা মেনে নিতে পছন্দ করো। আপনার সচেতনতা যখন ঘুমিয়ে থাকে আর সাবকনশাস সরাসরি আদেশ দেয়। জীবনে এসব কেমন হয়? টিভি অ্যাডস আর মিউজিকে সেলিব্রিটি হিপনোসিসে একটা বন্ধু থাকা লাগে। এটা একটা অ্যাঙ্কার যেটা বারবার রিফাইন করা হয়। স্ট্রেস শোতে হিপনোসিসে মানুষ মুরগির মতো কুকলুকু শুরু করে, কারণ তাদের মনে সাজেশন বসানো হয়। কাল্ট গ্রুপগুলোতে এনএলপি আর হিপনোসিস মিলে মানুষদের ব্রেন ওয়াশ করে। বারবার মন্ত্র পড়া, একই ধরনের কাজ করা, একদম আলাদা পরিবেশ, এসব মাইন্ড কন্ট্রোলের টুল। এসব টেকনিক থেকে বাঁচার উপায় সচেতন হওয়া। যখন তুমি এসব টুল চিনতে শেখো, তখন এগুলো আর ততটা প্রভাব ফেলতে পারে না। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে কোনো কথা অন্ধকারে বিশ্বাস করে না, প্রশ্ন করো, অঙ্কুর ভাঙো। সেই জিনিস দিয়ে তোমাকে বারবার ম্যানিপুলেট করা হচ্ছে, সেই ট্রিগারটা ডিসকানেক্ট করো। মেডিটেশন আর সেলফ হিপনোসিস করো, নিজের উপর কন্ট্রোল নাও, যাতে কেউ তোমাকে কন্ট্রোল করতে না পারে। ম্যানিপুলেশন শুধু ভয় বা হুমকির মাধ্যমে হয় না, কখনো কখনো হয় ভালোবাসা, বিশ্বাস আর মিষ্টি কথার মাধ্যমে। এবার পরের অংশে জানবো ডার্ক ট্রায়াড পার্সোনালিটিস সম্পর্কে। এই 3টি বিপজ্জনক মানসিকতা যা সবচেয়ে বেশি ম্যানিপুলেটিভ: নার্সিসিজম, ম্যাকভেলিয়ানিজম, সাইকোপ্যাথিক। 3টি মিলে তৈরি করে ডার্ক ট্রায়াড। আর এই ধরনের মানুষরা আপনার জীবন কন্ট্রোল করতে আসে, ধ্বংস করতে নয়। উইলিয়াম কোপার বলেন, ডার্ক ট্রায়াড ব্যক্তিত্বরা বাঁচার জন্য ম্যানিপুলেট করে না, তারা আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য ম্যানিপুলেট করে। নার্সিসিজম মানে আমি সবকিছুর কেন্দ্রবিন্দু। নার্সিসিস্টরা মনে করে আমি সবার উপরে আছি, বাকিদের কোনো অস্তিত্ব নেই। তাদের লক্ষণ হলো সবসময় নিজেকে সঠিক মনে করা, প্রশংসা, তীব্র আকাঙ্ক্ষা, অন্যদের অনুভূতির কোনো খেয়াল না করা। তারা সমালোচনা সহ্য করতে পারে না। ম্যানিপুলেশন টেকনিক হিসেবে লাভ বোমিং ব্যবহার করে। প্রথমে আপনাকে অত্যন্ত উচ্চস্থানে বসায়, পরে ধীরে ধীরে আপনাকে আত্মবিশ্বাস মানুষদের কাজে লাগায়, আর তুমি তাদের সব ভ্যালিডেশন এ দাস হয়ে পড়ো। 2টা ম্যাকিয়াভেলিয়ান চালাক খেলোয়াড়। ম্যাকিয়াভেলিয়ান মানুষ মানে মাস্টার প্ল্যানার, অনুভূতির জায়গায় হিসাব নিকাশ দিয়ে খেলে, সবকিছু খেলা মনে করে। মিথ্যা বলা, ধোঁকা দেওয়া, সবকিছুতেই শুধু লাভ দেখতে চাওয়া। অতিরিক্ত চালাক আর চতুর। ম্যানিপুলেশন টেকনিক, কৌশলগত মিথ্যা, নিয়ম আর তথ্য নিয়ন্ত্রণ। ওরা জানে কখন কি বলা উচিত আর কার থেকে কি লুকাতে হবে। 3টে সাইকোপ্যাথ, ঠান্ডা কিন্তু বিপজ্জনক। সাইকোপ্যাথদের কাছে কোনো ব্যাপারেই ভিন্নতা নেই, তুমি মরো বা বাঁচো, ওর মাথায় শুধু নিজে থ্রিলটাই থাকে। লক্ষণ 0, এমটি, কোনো গিল নেই। ইম্পালসিভ বিহেভিয়ার, সুপারফিশিয়াল চার্টার মানে কথাগুলো এমনভাবে মোড়া যে তুমি চিনতেই পারো না। ম্যানিপুলেশন টেকনিক, গ্যাসলাইটিং, ফিয়ার প্লে, সাইলেন্ট ট্রিটমেন্ট,
আর কখনো কখনো সরাসরি ভায়োলেন্স। ডাক্তার কম্বো ডান ম্যাক্সিমাম ডেঞ্জার। ভাবতো যদি এক ব্যক্তির মধ্যে এই 3টে গুণ থাকে, স্মার্ট, ইমোশনলেস আর চালাক, সে তোমার প্রতিটা চিন্তার মালিক হয়ে যাবে আর তোমাকে এমনভাবে ম্যানিপুলেট করবে যে মনে হবে যে সে তোমার শুভাকাঙ্ক্ষী। রিয়েল লাইফে এরা কেমন দেখায়? টক্সিক লাভার্স, যারা তোমাকে ভেঙে নিজেকে হিরো বানায়। কর্পোরেট বসেরা, যারা তোমার পরিশ্রম দিয়ে নিজের নাম চকচক করে। ফেক গুরুরা, যারা তোমার ভয় আর বিশ্বাসকে কাজে লাগিয়ে তোমাকে ঠকায়। স্ক্যামস্টাররা, যারা তোমাকে দুর্বল দেখিয়ে লুটে নেয়। ডাক্তার থেকে বাঁচার উপায়গুলো জানো। ওয়ান রেড ফ্ল্যাগ চিনে ফেলো। অতিরিক্ত আত্মবিশ্বাস, কোনো সহানুভূতি নেই, অতিরিক্ত ম্যানিপুলেশন। 2, ইমোশনাল ডিস্টেন্স রাখো। এমন মানুষদের কাছে বেশি ঘনিষ্ঠ হওয়া মানে নিজেকে আগুনে ঝাঁপিয়ে দেওয়া। 3, গিল্ট ট্র্যাপ থেকে নিজেকে দূরে রাখো। এরা তোমাকে গিল্ট ফাঁদে ফেলে। নিজেকে মনে করিয়ে দাও আমি গুরুত্বপূর্ণ। সীমানা ঠিক করো। একবার না বলার অভ্যাস গড়ে তোলো, না হলে তারা তোমার মস্তিষ্ক দখল করে ফেলবে। ট্রাক টায়ার্ডের মানুষ সমাজে সব জায়গায় থাকে, কখনো বন্ধু হয়ে, কখনো প্রেমিক হয়ে, আর কখনো গুরু হয়ে। এদের থেকে ভয় পেও না, চিনতে হবে। এখন শেষ অংশে আমরা জানবো ম্যানিপুলেশন থেকে কিভাবে চিরতরে নিজেকে বাঁচাবো। পার্মানেন্ট মেন্টাল ইমিউনিটি কিভাবে পাবো, যাতে কেউ তোমার চিন্তা, তোমার সিদ্ধান্ত বা তোমার জীবনের সঙ্গে খেলাধুলা করার সাহস না পায়। পার্ট 7, ফাইনাল সিল্ড। কিভাবে নিজেকে বাঁচাবো মাইন্ড কন্ট্রোল থেকে। এখন পর্যন্ত আমরা জেনেছি মাইন্ড রিডিং কিভাবে হয়, বডি ল্যাঙ্গুয়েজ থেকে মানুষকে কিভাবে বুঝতে হয়, গ্যাসলাইটিং, এনএলপি আর হিপনোসিসের মতো ঝুঁকিপূর্ণ কৌশলগুলো। আর শেষ আমি ডার্ক ট্রাইড নিয়ে বলেছি। ওরা সেই চালাক মানুষ যারা তোমার চিন্তার মালিক হতে চায়। কিন্তু আসল প্রশ্ন হলো এখন কি করা উচিত? কিভাবে বাঁচা যাবে এই সব ফাঁদ থেকে? কিভাবে তৈরি করা যাবে এমন একটা মেন্টাল শিল্ড যা কেউ ভেদ করতে পারবে না? প্রথম ধাপ হলো সচেতনতা। সেটা হচ্ছে প্রতিরক্ষা। প্রথম প্রতিরক্ষা। উইলিয়াম কবার বলেছেন, সচেতনতা ম্যানিপুলেশনকে আরেকটা খারাপ আইডিয়ায় পরিণত করে। এখন যখন তুমি প্রতিটি কৌশল চিনতে পারো, কেউ তোমাকে এত সহজে আর ফাঁদে ফেলতে পারবে না। কি বলো? থামো, এটা গ্যাসলাইটিং হচ্ছে, এটা একটা অ্যাঙ্কারিং চলছে। এই মানুষটা আমাকে গিল্ট ট্রিপ দিচ্ছে। ঠিক এখানেই ম্যানিপুলেশনের ক্ষমতা শেষ হয়ে যায়। তৃতীয় ধাপ, ইমোশনাল কন্ট্রোল। মাস্টার হতাশার অন্ধ মনোবিজ্ঞান, যা তোমার আবেগের উপর আক্রমণ করে। যদি তুমি তোমার আবেগ নিয়ন্ত্রণ আনো, তাহলে কেউই তোমার ডোর টানতে পারবে না। তাহলে করো কি? মেডিটেশন করো, দিনে 10 মিনিট। নিজেকে পর্যবেক্ষণ করো, প্রতিটি জার্নাল লেখো, আজকে আমাকে ম্যানিপুলেট করেছিল। আবেগ থেকে দূরে থাকার চর্চা করো। তৃতীয় ধাপ, শক্তিশালী সীমানা। অতিক্রম করা যাবে না এমন দেয়াল। প্রত্যেক মানুষকে নিজের মানসিক, আবেগগত আর শারীরিক সীমানা ঠিক করতে হবে। করো কি? না বলতে শেখো। সময় এবং শক্তির সীমানা ঠিক করো। যা দরকার তাই সেট করো। বারবার তোমাকে ম্যানিপুলেট করে তার অ্যাক্সেস ব্লক করো। চতুর্থ ধাপ, ভিতর থেকে ভ্যালিডেশন তৈরি করো। এমন একটা সিস্টেম যা হ্যাক করা যায় না। ম্যানিপুলেটরদের সবচেয়ে বড় অস্ত্র হলো তোমার নিজের উপর সন্দেহ জন্মানো। তাই তুমি তাদের হারাতে পারো একটাই জিনিস দিয়ে, নিজের উপর বিশ্বাস দিয়ে। কি করো? প্রতিদিন নিজের সঙ্গে কথা বলো, আমি যথেষ্ট, আমি সঠিক। তোমার সাফল্য আর শক্তিগুলো মনে রেখো। অন্যদের অনুমোদনের বদলে নিজের অনুমোদনকে গুরুত্ব দাও। পরের ধাপ, খেলাটা শিখো যেন খেলাটাকে হারাতে পারো। ম্যানিপুলেশন থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হলো ম্যানিপুলেশনদের ভাষা শেখো, কিন্তু ভুলভাবে সেটা ব্যবহার করো না। এই একটাই বই যা দেখায় মানুষ কেমন ভাবে চিন্তা করে, কেমন করে কন্ট্রোল করে, যেন তুমি নিজেকে ওই কন্ট্রোল থেকে মুক্ত করতে পারো। ডার্ক সাইকোলজি থেকে ভয় পেও না, সেটাকে বুঝতে শেখো। কারণ যে জেগে আছে তাকে আর কেউ জাগাতে পারে না, যে বুঝে গেছে তাকে কেউ গিয়ে ভুল পথে নিয়ে যেতে পারে না। আজ পর্যন্ত এখানেই শুনলেন ডার্ক সাইকোলজির সম্পূর্ণ গোপন রহস্য। কি কি শিখলেন আর কি কি তথ্য এখান থেকে বুঝতে পারলেন এবং কি কি জীবনে প্রয়োগ করতে পারলেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটি খুব সুন্দর বইয়ের সারাংশ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন অডিয়াস। ধন্যবাদ।